দেখ, আজকে ডিবিএমএসের ক্লাসে আমরা নর্মালাইজেশনটাই কন্টিনিউ করব। আমরা আগের দিন শুরু করেছিলাম নর্মালাইজেশন। করেছিলাম বলতে আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা নর্মালাইজেশন কেন করব, মানে নর্মালাইজেশন না করলে যে কী কী প্রবলেমসগুলো আসছিল যে কোনো রিলেশনের ক্ষেত্রে। আমরা যখন রিলেশনটা বানাচ্ছিলাম তখন যে প্রবলেমগুলো আসছিল সেগুলো আমরা আগের দিন চেক করেছি। সেই ধর ইনসারশন অ্যানোমালিস যেগুলো ছিল, বা আপডেটের যে অ্যানোমালিসগুলো পাচ্ছিলাম, ডিলিশনের জন্য যে অ্যানোমালিসগুলো পাচ্ছিলাম, সেই প্রবলেমগুলো আমরা দেখছিলাম যে আমরা যদি নর্মালাইজেশনে করি তাহলে হয়তো সেই প্রবলেমগুলো ঠিক হয়ে যাচ্ছে। এবার সেটা আমরা একটা ওভারভিউ দেখেছিলাম লাস্ট ক্লাসে, যে একটা নর্মালাইজেশন করলে আমাদের দেখা যাবে যে কীভাবে আমাদের করার পরে আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। কিন্তু কীভাবে নর্মালাইজেশন করবো বা নর্মালাইজেশন করার জন্য আমার কী কী দেখতে হবে, কী কী চেক করতে হবে, সেই সব আমরা কিছুই দেখিনি। তো তাই জন্য আজকে আমরা নর্মালাইজেশন শুরু করব। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট যে নর্মাল ফর্মটা আছে সেটাকে 1NF বলা হয়। 1NF বলা হয় ফার্স্ট নর্মাল ফর্ম। ঠিক আছে, 1NF। এবার এই 1NF মানে কী বোঝাচ্ছে? দেখ, 1NF মানে বলছে যে আমার যে ডেটাগুলো আমরা রাখবো রিলেশনে সেগুলো যেন অলওয়েজ যেন কী হয়, অ্যাটমিক ইন নেচার। সেগুলো যেন অলওয়েজ অ্যাটমিক ইন নেচার হয়। মানে কীরকম? মানে ধর তুই যে রিলেশনের মধ্যে যে তুই ধর অ্যাট্রিবিউটসগুলোকে রাখছিস, সেটা রিগার্ডিং যে রোজগুলোতে তুই বা টাপেল যেগুলোকে আমরা বলি, টাপেলগুলোতে যে ভ্যালুগুলো রাখছিস, প্রত্যেকটা টাপেলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলোকে রাখছিস সেই ভ্যালুগুলো যেন অ্যাটমিক ইন নেচার হয়। এবার অ্যাটমিক বলতে কী বোঝাচ্ছি? অ্যাটমিক বলতে বোঝাচ্ছি যে ধর আমার যে কলামসগুলো আছে সেই কলামে যদি ভ্যালুটা রাখছিস একটা টাপেলের জন্য, ওই একটা টাপেলের একটা অ্যাট্রিবিউটের ভ্যালু যেন একটাই হয়। মানে ধর একটা টাপেলে তুই নেম বলে একটা অ্যাট্রিবিউট আছে, তো ওই নেম যে অ্যাট্রিবিউটটা আর সেটা যার ফার্স্ট টাপেলের যে ভ্যালুটা, ওই ভ্যালুতে যেন একটাই নাম লেখা থাকে। মানে 2, 3, 4টে নাম যেন একটা টাপেলের একটা ভ্যালু, একটা মানে বলতে পারিস একটা বক্সের মধ্যে। যে ধর তুই যখন টেবিলটা ক্রিয়েট করিস তখন তোর কলাম ওয়াইজ টাপেলটা থাকে, একটা টাপেলস থাকে, টাপেলসের মধ্যে তোর একটা টাপেলের মধ্যে কলাম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে বসিয়ে রাখিস, তাই তো? তো এই যে অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো বসাচ্ছিস, এই যে এই একটা ছোটো ছোটো যে তোর সেলসগুলো, এই সেলগুলোতে যেন তোর একের বেশি ভ্যালু না থাকে, এটাকেই বলা হচ্ছে অ্যাটমিক ইন নেচার। মানে যদি ধর একটা আমি রিলেশন বানিয়ে যদি বোঝাই তাহলে আরও ক্লিয়ার হবে হয়তো ব্যাপারটা। দেখ, ধর আমার এখানে 3টে অ্যাট্রিবিউট আছে, রোল নাম্বার, নেম আর কোর্স। ধর আমার রোল নাম্বার 101, তাতে নেম হচ্ছে এ, তার কোর্স হচ্ছে ধর কোর্স বলতে ধর আমি এখানে ধর সাবজেক্টস নাম লিখি, যদি ধর ওএস লিখলাম, ডিবিএমএস লিখলাম। আবার আরেকটা টাপেল বানাচ্ছি ধর 102 এর জন্য বি, তার ক্ষেত্র ধর লিখলাম আমি ডিবিএমএস লিখলাম, সিও লিখলাম। মানে ব্যাপারটা যেটা বলতে চাইছি যে দেখ, এখানে ভালো করে দেখ, এখানে একটা টাপেলে যখন তুই কোর্সের ভ্যালুটা দেখছিস, এটা কোর্স না বলে যাই হোক, এটা একটা এক্সাম্পল, সাবজেক্ট লিখলেও ভালো হতো আর কি। তো ঠিক আছে, যেটা আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাই সেটা বোঝ, যে ধর এখানে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা টাপেল, সেই টাপেলের ক্ষেত্রে দেখ রোল নাম্বার কিন্তু একটাই আছে। কারণ রোল নাম্বার প্রত্যেকের একটাই থাকতে পারে, মাল্টিপল রোল নাম্বার তো হতে পারে না। নেমও একটাই থাকতে পারে, কিন্তু কোর্স বল, সাবজেক্টস বল, ফোন নাম্বারস বল, অ্যাড্রেস বল,
এই সব অ্যাট্রিবিউটসগুলোর কিন্তু মাল্টিপল ভ্যালুস থাকতেই পারে, তাই না? কারণ একজন যে একটাই সাবজেক্ট পড়ছে তা তো নয়, তার নিশ্চয়ই 5-6টা সাবজেক্ট থাকতে পারে। এবার সেই সবকটা সাবজেক্টকেই আমি আমার রিলেশনের মধ্যে রাখছি, আমি তাদেরকে একটা, কিন্তু তো তাদেরকে আমি এইভাবে একটা টাপেলের মধ্যে কখনোই রাখবো না, আমি আলাদা আলাদা করে রাখবো। কারণ আমাকে প্রথমেই বলা হচ্ছে যে নেচারটা অ্যাটমিক হতে হবে, মানে এই যে একটা সেল, এই একটা সেলের মধ্যে একটা করে ভ্যালু থাকবে, হয় ওএস থাকবে বা ডিবিএমএস থাকবে। তার মানে তুই একটা টাপেল ওএসের জন্য বানা, আবার 101-এর জন্যই আরেকটা টাপেল বানা যেখানে তুই ডিবিএমএসটাকে রাখবি। ঠিক আছে, তাহলে কী হলো, তাহলে একটা সেলের মধ্যে একটাই ভ্যালু রাখা হলো। আবার সেটা হতে পারে যে 101 রোলের জন্য তোর 5টা টাপেল বানাতে হচ্ছে, সেটা কিন্তু অসুবিধা নেই, তুই বানা, তার 5টা সাবজেক্ট আছে, তুই 5টা টাপেল তার জন্য বানাচ্ছিস। কিন্তু একটা টাপেলের মধ্যেই কিন্তু আমি একটা টাপেলের একটা সেলের মধ্যে কিন্তু আমি এভাবে একসাথে এতগুলো ভ্যালু রাখতে পারি না। আর এরকম মাল্টিপল ভ্যালুসের অনেক রকম অ্যাট্রিবিউটস থাকতে পারে, যেমন এক্ষুনি বলছিলাম যে ফোন নাম্বার হতে পারে, অ্যাড্রেস হতে পারে, তারপর ধর তোর সাবজেক্টস হতে পারছে, তারপরে আর কি হতে পারে, আর ধর কারোর ক্ষেত্রে এইসব জিনিসগুলোই ধর হচ্ছে। যদি স্টুডেন্টসের হয় তাহলে স্টুডেন্টসের ক্ষেত্রে এই অপশানসগুলোই আসছে। যদি কোনো ব্যাংকের হয় তাহলে ওটার মাল্টিপল অ্যাকাউন্টস থাকতে পারে, তাই না? তার মাল্টিপল ক্রেডিট কার্ড থাকতে পারে, অনেকগুলো ডেবিট কার্ড নাম্বার থাকতে পারে, মানে তার মানে এইগুলো কি একজনের নামে? আমার যে ধর 5টা ডেবিট কার্ড আছে, মানে 5টা অ্যাকাউন্ট নাম্বার আছে, তো 5টা অ্যাকাউন্ট নাম্বার আমার নামেই আছে, তাই তো? তো মানে আমার নামটা তো একটাই ভ্যালু থাকছে, আবার আমার নামের জন্য 5টা অ্যাকাউন্ট নাম্বার আছে হয়তো। তো এই যে আমার নামটার জন্য 5টা অ্যাকাউন্ট নাম্বারটাকে আমাকে 5টা টাপলে লিখতে হবে, এটাই হচ্ছে আমার শর্ত। তাহলে আমি যদি বলি যে আমার কোনো একটা রিলেশান 1NF-এ আছে কি না, সেটা চেক করতে যদি বলা হয় তোকে, যে তোকে একটা রিলেশান দিয়ে দেওয়া হলো, বলা হলো যে চেক করো এই রিলেশানটা 1NF-এ আছে কি না, তখন তুই কীভাবে চেক করবি? দেখবি যে রিলেশনের প্রত্যেকটা টাপেলের প্রত্যেকটা সেলে যেন একটা একটা করে ভ্যালু থাকে। যেমন ধর এটাকেই যদি আমি 1NF-এ লিখি, আমার এই রিলেশানটাকেই যদি আমি 1NF-এ লিখি, তাহলে কীভাবে লিখবো? ঠিক আছে, তাহলে আমি যদি ধর এবার যদি আমাকে বলা হয় যে এই টেবিলটা, এই রিলেশনটা 1NF-এ আছে কি না, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এই রিলেশনটা কিন্তু 1NF-এ রয়েছে। কেন 1NF-এ রয়েছে? কারণ এখানে প্রত্যেকটা সেল, প্রত্যেকটা টাপেলের ক্ষেত্রে প্রত্যেকটা যে সেল আছে, প্রত্যেকটা সেলের ভ্যালু কিন্তু অ্যাটমিক আছে। আমি প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে ভ্যালুই রেখেছি, তার বেশি রাখিনি। তার মানে এই যে অ্যাটমিক ইন নেচার, আমার যে কন্ডিশনটা 1NF-এ থাকার জন্য, সেটা কিন্তু এখানে স্যাটিসফাইড হচ্ছে, তাই তো? এই রিলেশনের ক্ষেত্রে এই আমার যে কন্ডিশন অ্যাটমিক হতে হবে নেচারটা, তো সেটা কিন্তু এখানে স্যাটিসফাই করছে। তাহলে আমি বলতে পারি যে এই রিলেশনটা কিন্তু আমার 1NF-এ আছে। তাহলে 1NF-টা নিশ্চয়ই বোঝা গেছে যে কীভাবে আমি চেক করব যে কোনো রিলেশন 1NF-এ আছে কি না। আর যদি না থাকে তাহলে আমি কীভাবে সেটাকে 1NF-এ আনবো? ঠিক এইভাবে ধর আমি দেখলাম, চেক করে দেখবো যে প্রত্যেকটা টাপেলের একটা করে ভ্যালু আছে কি না। যদি দেখি নেই, মানে এই টাইপের একটা টাপেলের কোনো একটা সেল ধর 2টো কি 3টে ভ্যালু আছে, কারো 2টো অ্যাড্রেস পরপর লেখা আছে, কারো 2টো ফোন নাম্বার সেটা পরপর লেখা আছে, তো তখন আমি কী করবো? সেটাকে যদি 1NF-এ আমাকে করতে হয়, চেঞ্জ করতে হয়, তখন আমি ঠিক সেইভাবেই তার নামেরই 3টে টাপেল বানিয়ে নেব, তার 3টে ফোন নাম্বার আমি 3টে টাপেলের মধ্যে লিখে দেবো, কিন্তু প্রত্যেকটা সেলে আমি একটা করে ভ্যালু রাখবো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে কীভাবে আমরা 1NF-টা বা ফার্স্ট নর্মাল ফর্মটা বলতে কী বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে গেল আমার ফার্স্ট নর্মাল ফর্ম।
এবার আমরা দেখব হচ্ছে 2NF বা সেকেন্ড নর্মাল ফর্ম। এবার ধর সেকেন্ড নর্মাল ফর্মের জন্য তাহলে আমার কী কী কন্ডিশনস আছে সেগুলো দেখতে হবে। টু NF টু NF-এ থাকার জন্য আমার যে কন্ডিশনটা বলছে সেটা হচ্ছে 1NF প্লাস নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আচ্ছা দেখ, আমাকে বলেছে যে 2NF-এ কোনো একটা রিলেশনকে যদি বলি 2NF-এ রাখতে হবে বা 2NF-এ আছে কি না চেক করতে হবে, তাহলে এই দুটো জিনিস আমাকে চেক করতে হবে। প্রথমটা আমরা এক্ষুনি শিখেছি 1NF বা 1NF-এ কী করে রাখতে হয়, 1NF কী করে চেক করতে হয় সেটা আমরা জেনে গেছি। তো আমার যদি 2NF-এ রাখতে হয় তাহলে সবচেয়ে আগে সেটাকে 1NF-এ থাকতে হবে। এবার 1NF-এ তো ঠিক আছে না হয় রাখলাম, আমরা জানি এখন কীভাবে 1NF-এ রাখতে হবে। তাহলে 1NF-এ রাখলাম, তারপর যেটা বলছে সেটা বলছে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এবার তাহলে এই ব্যাপারটা মানে কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তাও সেটা আবার হবে না নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে আগে আমরা শিখি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি, সেটা থাকলে কিসের ক্ষতি হচ্ছে, যে আমাকে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলছে সেই জিনিসটা আমরা পুরো ডিটেলে দেখছি। তার জন্য একটা এক্সাম্পল নিই। একটা ধরো রিলেশন আছে আমার কাছে, আচ্ছা এই ধরো আমার কাছে একটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পলে আমার একটা রিলেশন দেওয়া আছে আর তার ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। এবার আমরা এইভাবে রিলেশন দিয়ে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া থাকলে আমরা ক্যান্ডিডেট কী বার করতে শিখে গেছি, তাই তো? কীভাবে ক্যান্ডিডেট কী বার করি, প্রথমেই এই টেবিলটাতে বা এই রিলেশনের ডিপেন্ডেন্সিগুলো বসিয়ে দিই। যেমন ধর বলছে এবি থেকে এবি টেন্স টু ডি, তাই তো, আর বি টেন্স টু সি, আর বি থেকে অ্যারো দিলাম সি এর দিকে। তাহলে আমার এখানে এসেনশিয়াল অ্যাট্রিবিউট কোনটা দাঁড়ালো, এ বি, যার দিকে অ্যারো নেই সেগুলোই হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তাহলে এখানে এ বি হচ্ছে এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তাহলে আমরা সবার প্রথমে চেক করব যে শুধু এসেনশিয়াল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ক্যান্ডিডেট কি বানাতে পারি কি না, তাই না? তাহলে আগে এসেনশিয়াল অ্যাট্রিবিউট যেটা আমার এ বি, এই এ বি দিয়ে এ বির ক্লোজারটা বার করার চেষ্টা করি। দেখ এ বির ক্লোজার যদি বার করিস তাহলে এ বি থেকে তুই কি পাচ্ছিস, এ বি তো পাচ্ছিসই, আবার এ বি টেন্স টু ডি তাহলে ডিও পাচ্ছিস, আর এদিকে বি টেন্স টু সি তাহলে বি থেকে সিও পাচ্ছিস। তার মানে টোটাল আর মানে রিলেশনটা পেয়ে গেলাম। তাহলে আমি খুব সহজেই বলতে পারি যে এ বি হচ্ছে আমার এই রিলেশনটার ক্ষেত্রে বা এই এক্সাম্পলটার ক্ষেত্রে এ বি ক্যান্ডিডেট কি, তাই তো? ওকে, তাহলে এ বি হলো ক্যান্ডিডেট কি। এবার দেখ ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকে সেগুলোকে আমরা বলি প্রাইম অ্যাট্রিবিউট। কি বললাম,
ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটগুলো থাকে সেগুলোকে আমরা বলি প্রাইম অ্যাট্রিবিউট। যেমন এখানে ধর এই টেবিলে বা এই রিলেশনে কটা অ্যাট্রিবিউট আছে, এ বি সি ডি, 4টে অ্যাট্রিবিউট আছে, তাই তো? এই 4টে অ্যাট্রিবিউটের মধ্যে ক্যান্ডিডেট কিতে কোন দুটো আছে, এ আর বি। তাহলে এ আর বি হলো প্রাইম অ্যাট্রিবিউট, আর যেগুলো বাকি মানে সি ডি হলো নন প্রাইম অ্যাট্রিবিউট। ঠিক আছে, কি বুঝলাম? যে ক্যান্ডিডেট কির মধ্যে যে অ্যাট্রিবিউটসগুলো থাকে, যেমন এখানে এই এক্সাম্পলের ক্ষেত্রে এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি হলো প্রাইম অ্যাট্রিবিউট, কারণ ওরা ক্যান্ডিডেট কির মধ্যে আছে। আর সেগুলো ছাড়া বাকি যত অ্যাট্রিবিউট থাকবে সেগুলো হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট। আচ্ছা, এবার হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে কি? দেখ ভালো করে শোন। পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যখন আমার কোনো ডিপেন্ডেন্সি থাকবে যেটা হচ্ছে আমার পুরো ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ডেন্ট নয়, আমার ক্যান্ডিডেট কির উপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। মানে কীরকম? ধর আমি যদি এই ডিপেন্ডেন্সির কথা বলি, এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, ডি হচ্ছে ফুললি এবির উপর ডিপেন্ডেন্ট, তাই তো? এবি সার্চ করছে ডিকে, তাহলে ডি হচ্ছে পুরোপুরি এবির উপর ডিপেন্ডেন্ট, আর এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। তাহলে এটা কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি হলো না, কারণ এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি আর ডি হচ্ছে ফুললি এবির উপরই ডিপেন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে আমার ফুল ডিপেন্ডেন্সি বলা উচিত। কিন্তু পরেরটা দেখ, পরেরটা এই যে সি, সি কিন্তু শুধুমাত্র বি এর উপর ডিপেন্ডেন্ট, আর বি হচ্ছে পার্ট অফ ক্যান্ডিডেট কি, রাইট? শুধু বিকে তো ক্যান্ডিডেট কি বলতে পারিস না, আবার শুধু একেও তুই ক্যান্ডিডেট কি বলতে পারিস না, কারণ এ বি হচ্ছে ক্যান্ডিডেট কি, আর এ আর বি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট অবশ্যই, কিন্তু শুধু এ বা শুধু বি কিন্তু পার্ট অফ ক্যান্ডিডেট কি, রাইট? তাহলে এই যে সি, পরের যে ডিপেন্ডেন্সিটা, এই যে সি, সি কিন্তু শুধুমাত্র বি এর উপর ডিপেন্ডেন্ট। এই টাইপের ডিপেন্ডেন্সি যদি আমি পাই তখন আমি সেটাকে বলি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, এই টাইপের ডিপেন্ডেন্সি যদি পাই তাহলে সেটাকে আমি বলি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আরেকবার বলে দিচ্ছি, পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে কি? দেখ আমার এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে এবি, এবার যদি কোনো ডিপেন্ডেন্সি এবির উপরই থাকে পুরোপুরি, যেমন আমাদের ফার্স্ট ডিপেন্ডেন্সিটা যে ডি এবির উপর ডিপেন্ডেন্ট ফুললি, তাহলে এই ডিপেন্ডেন্সিটা অবশ্যই ফুল ডিপেন্ডেন্সি, ক্যান্ডিডেট কির উপরই ফুল ডিপেন্ডেন্ট রয়েছে। কিন্তু পরেরটা কথা যদি ভাবিস, পরের যে সি, সি কিন্তু বি এর উপর ডিপেন্ডেন্ট, শুধুমাত্র বি এর উপর ডিপেন্ড করছে, তাহলে কিন্তু এদিকে বি কি আমার ক্যান্ডিডেট কি না, বি আমার ক্যান্ডিডেট কি নয়, বি হচ্ছে পার্ট অফ ক্যান্ডিডেট কি, তাহলে সি হচ্ছে আমার পার্ট অফ ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ডেন্ট, তার মানে ফুল ডিপেন্ডেন্সি নেই, পার্শিয়ালি আমার ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করছে, কারণ বি তো একটা পার্ট অফ ক্যান্ডিডেট কি, তাহলে সি ডিপেন্ড করছে কি ক্যান্ডিডেট কির উপর পার্শিয়ালি ডিপেন্ড করছে। তাই জন্য এই টাইপের ডিপেন্ডেন্সি যখন আমি পাবো তার জন্য আমাকে সেটাকে আমি পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলবো। এবার দেখ তার জন্য আমাকে অবশ্যই ক্যান্ডিডেট কিটা বার করে দেখতে হবে, রাইট? আর যদি তুই ক্যান্ডিডেট কি না বার করিস তবে সেটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে না ফুল ডিপেন্ডেন্সি হচ্ছে তুই কিছুতেই চেক করতে পারবি না। যখন তুই ক্যান্ডিডেট কি বার করবি, এখানে যেমন আমি ক্যান্ডিডেট কিটা বার করে নিলাম ওই জন্য প্রথমেই, যাতে আমি পরে এই চেকিংটা করতে পারি, তাই জন্য আমি প্রথমেই ক্যান্ডিডেট কি বার করেছি যে এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, তাহলে আচ্ছা তাহলে এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে ফুল ডিপেন্ডেন্সি, আর এটা যেহেতু পুরোপুরি এবির উপর ডিপেন্ডেন্ট নয় তার মানে এটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তাহলে আশা করছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়ে গেছে যে কোনটাকে পার্শিয়াল ডিপেন্ডেন্সি বলে। আচ্ছা, তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে বোঝা গেছে। এবার দেখ এখানে কিন্তু বলছে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, তার মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি নিশ্চয়ই কিছু না কিছু প্রবলেম আছে। এবার আমরা সেটাই দেখব যে পার্শিয়াল ডিপেন্ডেন্সির তাহলে প্রবলেমটা কী আছে। দেখ ধর আমি দুটো ভ্যালু নিচ্ছি,
দেখ, ধর এই হচ্ছে এবির ভ্যালুগুলো। তো ধর আমার এবি হচ্ছে ক্যান্ডিডেট কি, তো ধর প্রথম টাপেল যেটা দেখছিস, এই টাপেলটাতে এবির মধ্যে এর ভ্যালু আছে, বি এর ভ্যালু কিন্তু নেই। তাহলে আমাদের যেহেতু এবি মিলিয়ে আমি ক্যান্ডিডেট কি বানিয়েছি, তো একটা ভ্যালু হলেই যথেষ্ট, আমি একটা ভ্যালু দিয়েই বাকিদের সার্চ করতে পারবো, কারণ যেহেতু এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। সেকেন্ডের ক্ষেত্রে দেখ এ আর বি দুটোরই ভ্যালু আছে, তাহলেও কোনো সমস্যা নেই, আমি দুটো দিয়ে সার্চ করতে পারবো। পরেরটার ক্ষেত্রে এ এর ভ্যালু নেই বাট বি এর ভ্যালু আছে, তো এটাও ঠিক আছে, আমি এখনও অবধি সার্চ করতে পারবো। এই পরেরটা ক্ষেত্রে দেখ এ বি কারোর ভ্যালু নেই, যদি কারোর ভ্যালু না থাকে তাহলে সেটা ক্যান্ডিডেট কি হবেই না, তাই না? তাহলে এই অপশানটা প্রথমেই বাদ চলে যাচ্ছে। এবার পড়ে থাকছে এই তিনটে অপশান, যে ধর এটা তো হতেই পারে যে কোনোভাবে একটার ভ্যালু আছে একটার ভ্যালু নেই, দুটোর ভ্যালু থাকলে তো একদম বেস্ট অপশান বা বেস্ট সিনারিও বলা উচিত। আর একটার ভ্যালু আছে একটার ভ্যালু নেই, তাহলেও সমস্যা নেই, কারণ যেহেতু ওরা একটা এ আর বি মিলিয়ে আমি ক্যান্ডিডেট কি বানিয়েছি, তো একটার ভ্যালু থাকলেও যথেষ্ট অন্য কাউকে খুঁজে বার করাটা। এবার দেখ এটা কখন আমি করতে পারছি, যখন আমার কাছে ফুল ডিপেন্ডেন্সি আছে, যখন প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমার এ বির উপর ডিপেন্ডেন্ট টোটালি, যেটাকে আমি ফুল ডিপেন্ডেন্সি বলছি। এবার দেখ যেটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছিল, সেটার ক্ষেত্রে কি হচ্ছিল, আমার পুরো ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড হচ্ছিল না, আমার কি হচ্ছিল, পার্ট অফ ক্যান্ডিডেট কির উপরে ডিপেন্ড করছিল, মানে ধর হয় বি এর উপর ডিপেন্ড করছিল বা এ এর উপর ডিপেন্ড করছিল। তো সেরকমই যদি গল্প আসে, তাহলে যদি আমার এই সিনারিওটা রাইজ করে যে আমার একটা ডিপেন্ডেন্সি আছে যেখানে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে, আর আমার যে ডিপেন্ডেন্সিটা সেটা হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু যখন আমি ডিপেন্ডেন্সিটা দিয়ে ভ্যালু চেক করছি তখন দেখ আমি দেখছি যে বি এর কোনো ভ্যালুই নেই। এবার যদি বি এর কোনো ভ্যালু না থাকে তাহলে বি কী দিয়ে অন্য কারোর ভ্যালু সার্চ করবে, তাই না? ব্যাপারটা ভেবে দেখ যে বি এর ক্ষেত্রে বি এর নিজস্ব কোনো ভ্যালু নেই, তাহলে বি কী করে অন্য একটা ভ্যালুকে সার্চ করতে পারে, তাই তো? তো সেটা একটা জানার বিষয় যে বি এর ভ্যালু নেই কিন্তু বি কী করে অন্য একটা এক ভ্যালুকে সার্চ করছে। সেমভাবে যদি উল্টোটা হয়, মানে ধর এ এর ভ্যালু নেই কিন্তু আমার কাছে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে যেখানে এর উপর ডিপেন্ডেন্সি রয়েছে, তাহলে সেটাও কি সম্ভব হবে? কারণ দেখ এর কোনো ভ্যালু নেই। এবার যদি এর ভ্যালু না থাকে তাহলে সেটা কি করে অন্য একজনের ভ্যালুকে সার্চ করতে পারে বা অন্য একটা অ্যাট্রিবিউটকে সার্চ করতে পারে? পারবে না সার্চ করতে, কারণ এর নিজস্ব কোনো ভ্যালু নেই। তাই জন্য তাহলে দেখ তাই জন্য বলা হচ্ছে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে একটা প্রবলেমেটিক ডিপেন্ডেন্সি। যদি আমার এই ফুল ডিপেন্ডেন্সি আসে, পুরো ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করে আছি, তাহলে কিন্তু কোনো সমস্যা আসে না, একটা ভ্যালু থাকলো একটা ভ্যালু থাকলো না ম্যাটার করবে না, একটা ভ্যালু তো আছে ওটা দিয়ে সার্চ করে নেওয়া যাবে। কিন্তু যেই আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি এসে যাচ্ছে তখন আমার কিন্তু এই এই ইস্যুটা কিন্তু অ্যারাইজ করতেই পারে যে কোনোভাবে হয়তো বি এর ভ্যালু নাল হয়ে গেছে বা কোনোভাবে হয়তো এ এর ভ্যালু নাল হয়ে গেছে। বা যদি নাল হয়ে যায় তাহলে তার উপর যে ডিপেন্ডেন্ট রয়েছে তাকে কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব হবে না, কারণ সেটা খুব স্বাভাবিক, কারণ এর নিজস্বই ভ্যালু নেই, তো সে অন্য কাউকে কী করে বা খুঁজে পাবে? বোঝা যাচ্ছে? তাহলে তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। তো তাই জন্য বলা হচ্ছে এখানে যে সেকেন্ড নম্বর ফর্মের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না, কারণ পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকলেই এই সমস্যাটা আসতে পারে। তাহলে বোঝাতে পেরেছি যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে কি, আর কেনই বা এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না বলছে। তাহলে এটা খুব স্বাভাবিক জিনিস, যদি এরকম জিনিস অ্যারাইজ করে তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি একটা প্রবলেম বড়, তাই না? তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে, তাহলে আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি কখনোই রাখতে পারবো না। আচ্ছা, এবার যেটা আমরা করি সেটা হচ্ছে যে তাহলে এই যে আমার এক্সাম্পলটা এটাকে আমি 2NF-এ কী করে রাখবো, কারণ এখানে তো অলরেডি পার্শিয়াল ডিপেন্ডেন্সি রয়েছে। আমাকে তাহলে কী করতে হবে, পার্শিয়াল ডিপেন্ডেন্সটাকে রিমুভ করতে হবে। তাহলে আমি এখানে চেক করবো, মানে কী করবো, পার্শিয়াল ডিপেন্ডেন্সটাকে রিমুভ করবো। কীভাবে করবো?
পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করবো আমি ডিকম্পোজিশন দিয়ে। মানে আমি কি করব, আমি আমার যে রিলেশনটা সেটাকে ডিকম্পোজ করে দেব, তাহলেই আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ হয়ে যাবে। কীভাবে হবে দেখ, ধর এই ছিল তো আমার এক্সাম্পলটা, এই ছিল এ বি থেকে ডিতে যাচ্ছিল, বি থেকে সিতে যাচ্ছিল, তাই না? আর আমার এ বি টেন্ডস টু ডি ছিল, বি টেন্ডস টু সি, এই দুটো ডিপেন্ডেন্সি ছিল। আচ্ছা দেখ, যেটা আমি করব সবার আগে সেটা হচ্ছে আমি এই রিলেশনটাকে ডিকম্পোজ করে দেবো। এবার ডিকম্পোজ করে দেখ আমি কি করব, দুটো আলাদা আলাদা রিলেশন বানিয়ে দেবো। এবার সেটা আমি কি করে করব, দেখ এখানে যেটা ব্যাপার হচ্ছে আসলে কাকে বার করব সেটা একটা বড় প্রশ্ন, যে টেবিলটাকে ভেঙে আলাদা আলাদা কীভাবে করব। দেখ কীভাবে করব সেটা হলো, ধর আমার এখানে ক্যান্ডিডেট কি কোনটা, এবি। তো এবি ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করছে এমন ডিপেন্ডেন্সি হচ্ছে এবি টেন্ডস টু ডি। তো আমার ডি এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ডি পুরোপুরি ক্যান্ডিডেট কির উপর ডিপেন্ড করছে। কিন্তু পরের ডিপেন্ডেন্সিটার কথা ভাব, পরের ডিপেন্ডেন্সিতে কী হচ্ছে, সি ডিপেন্ড করছে কার উপরে, বি এর উপরে। মানে বেসিক্যালি যে ক্যান্ডিডেট কিট থেকে বাইরে বেরিয়ে বি আলাদা করেই মানে বলতে চাইছে যে আমি একাই সিকে খুঁজে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। তার মানে বি হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট করছে। তাহলে যে প্রবলেমটা ক্রিয়েট করছে তাকে অন্য একটা টেবিলে পাঠিয়ে দাও। তাহলে এখানে প্রবলেমটা কে ক্রিয়েট করছে, এই ডিপেন্ডেন্সিটা। তাহলে আমি ধর একটা নতুন রিলেশন বানাচ্ছি যেখানে আমি কাকে কাকে রাখছি, বি আর সিকে। এক্ষুনি বললাম যে যারা প্রবলেম করছে তাকে নতুন একটা টেবিলে পাঠিয়ে দাও। আর বাকি কে থাকলো, তাহলে এই রিলেশনটা। তাহলে এই রিলেশনটাকে আমি লিখলাম, এই ডিপেন্ডেন্সিটার যে অ্যাট্রিবিউটসগুলো তাকে আমি নতুন একটা রিলেশনে বানালাম, সেটা হচ্ছে এবিডি। ঠিক আছে, তাহলে দেখ এবার দেখ আমার কিন্তু কোনো সমস্যা থাকবে না, কারণ আমি কি করেছি, এই রিলেশনটাকে ডিকম্পোজ করে দিচ্ছি দুটো রিলেশনে, R1 R2। R1 আমি এবিডিকে রেখেছি, R2তে বি আর সিকে রেখেছি। দেখ এবিডি এর ক্ষেত্রে যদি আমি আবার ক্যান্ডিডেট কি বানানোর চেষ্টা করি এই রিলেশনটার জন্য, এই রিলেশনের জন্য এবি টেন্ডস টু ডি, তার মানে এবি হচ্ছে আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউট। তার মানে এবিকে দিয়ে আমি ক্লোজার বার করার চেষ্টা করব, এবি থেকে আমি ডি পেয়ে যাব, মানে পুরো রিলেশনটা পেয়ে যাব। তাহলে এই যে এবি টেন্ডস টু ডি এই রিলেশনটার জন্য আমার তো এই ডিপেন্ডেন্সিটা রয়েছে। তাহলে এই ডিপেন্ডেন্সিটা কার উপর ডিপেন্ডেন্ট, আমার ফুললি ক্যান্ডিডেটের উপর ডিপেন্ডেন্ট, কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে দেখতে পাচ্ছিস। ডি কার উপর ডিপেন্ডেন্ট, এবির উপর, আর এবি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। তাহলে এই রিলেশানে কিন্তু আমার কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। পরের রিলেশনটার কথা ভাব, বি আর সি। বি আর সির মধ্যে ডিপেন্ডেন্সি কি, বি টেন্ডস টু সি, বি টেন্ডস টু সি। এখানে আমার এসেনশিয়াল অ্যাট্রিবিউট কে, শুধুমাত্র বি। তো আমি ক্লোজার কার বার করবো, শুধু একটা বি এর ক্লোজার বার করে দেখি। এবার বি টেন্ডস টু সি মানে বি থেকে আমি পুরো বিসি পাচ্ছি, মানে আমার রিলেশনটা পাচ্ছি। তাহলে এখানে সি এখন কার উপর ডিপেন্ডেন্ট, বি এর উপর ডিপেন্ডেন্ট, আর বি হচ্ছে আমার এখানে ক্যান্ডিডেট কি, তাই তো, কারণ বি থেকেই তো আমি আর পেয়ে যাচ্ছি। তাহলে বি হচ্ছে এখানে ক্যান্ডিডেট কি। তাহলে এই R2 রিলেশনটার জন্যও কি কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছিস না, কারণ বি হচ্ছে ক্যান্ডিডেট কি, বি এর উপর ডিপেন্ড করছে কে, সি, তাই না। তাহলে আমি দেখ যেই আমি আমার এই রিলেশনটাকে ডিকম্পোজ করে দিলাম দুটো রিলেশনে, তখনই কিন্তু আমার R1এও কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকলো না, R2তেও কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকলো না। তাহলে এবার কিন্তু আমি বলতে পারি যে এই R1 আর R2 কিন্তু 2NF-এ আছে, কারণ কি এদের কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নেই। ঠিক আছে, বোঝা গেছে তাহলে যে কীভাবে এটা 2NF ফর্মে আসলো। আচ্ছা
ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন এরপর থেকে কন্টিনিউ করবো।